আচ্ছা, তো কারেন্ট চলে যাওয়ার জন্য অত্যন্ত দুঃখিত। কারেন্ট চলে যাওয়ার জন্য আমি অনেক কিছুই হচ্ছে মাঝখানে মিস করে ফেলছি। তো আমি একটু হালকা করে মনে করাই দিয়ে আসি আমরা আসলে কি করতেছিলাম। আমরা প্রসঙ্গ কাঠামোর কথাটা পড়ছিলাম। একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একটা প্রসঙ্গ কাঠামোর অনেক কিছুই আমরা মেজার করছিলাম। তো আমি একটা জিনিস এখন বলতে যাচ্ছি, তবে তার আগে আমাদের একটু মনে করে আসা উচিত জড় প্রসঙ্গ কাঠামোটা কি ছিল আর অজড় প্রসঙ্গ কাঠামোটা কি ছিল। জড় প্রসঙ্গ কাঠামোটা ছিল যেখানে বেগটা থাকে ধ্রুব, একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একটা প্রসঙ্গ কাঠামোর বেগটা থেকে ধ্রুব, এবং অজড়তে ধ্রুব থাকে না। আর জড়তে যেটা হয় যে নিউটনের সূত্র, গ্যালিলিও সূত্রগুলো খাটে, অজড়তে খাটে না। তো এখন একটা জিনিস যেটা আমরা দেখতে যাচ্ছি সেটা হইতেছে, ধরো আমার কাছে এরকম একটা প্রসঙ্গ কাঠামো আছে, সেইখান থেকে আমি আরেকটা প্রসঙ্গ কাঠামো চিন্তা করবো, জাস্ট ওইখানেই আছে, জাস্ট লাইক এইরকম। এটাকে ডুপ্লিকেট করে দিই। ধরো দুইটা প্রসঙ্গ কাঠামো, এখন ভালো করে দেখো, এখানে দুইটা প্রসঙ্গ কাঠামো আছে, ধরে নিচ্ছি তারা একই বিন্দুতে আছে। ওকে, প্রথম অবস্থায় দুইটা প্রসঙ্গ কাঠামো একই বিন্দুতে আছে। দেন কি হয়েছে, এই যে দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোটার ক্ষেত্রে আমি একটু যদি রিপিট করি, তো একটা বিন্দুর কথা চিন্তা করি। প্রথম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এইখানে একটা বিন্দু ছিল, এই বিন্দুটা কত দূরত্বে আছে, ধরো এক্স অক্ষ থেকে এক্স দূরত্বে আছে, এক্স অক্ষ থেকে এক্স দূরত্বে আছে। এখন আমি যেটা করব, আমি এই যে প্রসঙ্গ কাঠামোতে একটা ধরো স্থানাঙ্ক অবস্থান করলাম, করে ধরো এটাকে ডুপ্লিকেট করলাম। এখন ধরো দুইটা জিনিসই একই পয়েন্টে আছে, এখানে দুইটা প্রসঙ্গ কাঠামো, বুঝতেই পারতেছো। এখন প্রথম প্রসঙ্গ কাঠামোর কাছে যে পয়েন্টে এক্স ছিল, দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোটা প্রথমে একই পয়েন্টে ছিল, কিন্তু তারা সামনের দিকে ভি বেগে যাচ্ছে। তো চিন্তা করো, রকেট হচ্ছে পৃথিবী থেকে এইমাত্র রওনা করছে, যাচ্ছে 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 তো এইভাবে যাচ্ছে। চিত্রে আশা করি দেখাইতে পারতেছি যে কিভাবে যাচ্ছে। ভি বেগে সে অনেকক্ষণ পরে এইখানে চলে আসছে। ঠিক আছে, এই সিনারিওটার কথা চিন্তা করো। ফার্স্টে কি ছিল, দুইটা বিন্দু একই সাথে ছিল, মানে একই প্রসঙ্গ কাঠামোতে ছিল। পৃথিবীতেই রকেট ছিল প্রথমে। তারপরে কি হয়েছে, পৃথিবী থেকে রকেট টাটা বাই বাই করে সমবেগে রওনা করছে। আগেই বলি সমবেগে মানে কি বলতেছি, জড় প্রসঙ্গ কাঠামোতে সমবেগে রওনা করছে। এখন এইখানে ধরো রকেট আছে, এইখানে ধরো পৃথিবী আছে। ওকে, এটা ধরো পৃথিবী আর এটা হচ্ছে রকেট। এখন রকেটের সাপেক্ষে ওর কাছে একটা বিন্দু, ওই যে বিন্দুটা সেটা আছে এক্স প্রাইম দূরত্বে। আর পৃথিবীর কাছে ওই বিন্দুটা আছে এখন এক্স দূরত্বে। এই দেখো এক্স দূরত্বে। ঠিক আছে, পৃথিবীর কাছে যেটা হচ্ছে এক্স দূরত্ব, রকেটের কাছে সেটা এক্স প্রাইম দূরত্ব। এটাই তো হওয়ার কথা। এবং দুইটার মধ্যে ডিফারেন্স দেখো কত, এই দূরত্বটা। এই দূরত্বটা কতটুকু, যদি এই রকেটটা হচ্ছে ভি বেগে সামনের দিকে যায় এবং সে টি সময় ধরে যায়, আমরা জানি এই দূরত্বটা হয় এস ইকুয়াল টু ভিটি। তা দেখো, এইটুকু দূরত্ব হচ্ছে তোমার ভিটি, আর ওইটুকু দূরত্ব হচ্ছে এক্স প্রাইম। আমি লিখতে পারি এক্স হচ্ছে এক্স প্রাইম প্লাস ভিটি। সিম্পল, আসলে সিম্পল। কিন্তু ভাইয়া কথাটা হইতেছে, আপনি তো একটা জড় প্রসঙ্গ কাঠামোর কথা বলছেন, এবং যদি ভি এর মানটা আলোর বেগের খুব কাছাকাছি হয়ে যায়, খুব কাছাকাছি হয়ে যায়, তাহলে তো এইটাই জিনিস খাটার কথা না। কারণ আমরা জানি যে স্থান জিনিসটা আপেক্ষিক। তো এই স্থান একটা আপেক্ষিক বিষয়, তো আপনি একটা স্থানের সাপেক্ষে আরেকটা স্থানের মেজারমেন্ট করতেছেন, এই এত সহজে তো হওয়ার কথা না। তো এখানে একটা রূপান্তরের প্রয়োজন, অবশ্যই একটা রূপান্তরের প্রয়োজন। তো এই রূপান্তরটা কি, যারা একটু চালাক তারা ধরে ফেলতে পারছে, রূপান্তরটা আসলে কিছুই না। ওই যে আমরা যে রূপান্তর শিখছিলাম, রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওই জিনিসটা দিয়ে ভাগ বা গুণ কিছু একটা করে দিলে রূপান্তর হয়ে যায়। তো ওই জিনিসটা আমরা যেটা শিখছিলাম রূপান্তরের ক্ষেত্রে, এই রূপান্তরটা প্রথম যে জিনিস, যে ভদ্রলোক আবিষ্কার করেন তিনি হচ্ছেন নাম লরেঞ্জ, এবং এটাকে আমরা বলি লরেঞ্জের রূপান্তর। লরেঞ্জের রূপান্তরটা কোথায় কাজে লাগে, এই টাইপ অঙ্ক আসলে কখনো আসে না, but আমরা জানার ক্ষেত্রে বলতেছি। একটা প্রসঙ্গ কাঠামো থেকে একটা প্রসঙ্গ কাঠামোর কোনো বিন্দু দূরত্ব মাপার ক্ষেত্রে কাজে লাগে। ধরো হচ্ছে আমি এই দেখো, পৃথিবী থেকে রকেটের একটা জায়গা আমার থেকে কত দূরত্বে আছে, দেখো আমার থেকে কত দূরত্বে আছে সেটা মাপতেছি। আমি কিন্তু আমার প্রসঙ্গ কাঠামো থেকে দূরত্বটা কাউন্ট করতেছি। ওকে, আমার কাছে কতটুকু দূরত্ব মনে হচ্ছে ওর সাপেক্ষে এরকম বের বের করতেছি না। দুটোর মধ্যে পার্থক্য আছে, আমরা অঙ্ক করার ক্ষেত্রে একটা ইউজ করি, এখানে অন্য কথা বলতেছি। আর ওর কাছে কতটুকু দূরত্ব মনে হচ্ছে, এই দুইটার মধ্যে সমন্বয় করবো আর আর কিছু না। আর ও ফোন দিয়ে বলছে, ভাই, ধরো এই রকেটের ক্ষেত্রে, ভাই আমার যে রকেটটা ছিল, রকেটের লেজ থেকে ঠিক 2 মিটার দূরত্বে একটা বোমা আছে ধরো। তাহলে ভাই পৃথিবী থেকে কত দূরত্বে বোমাটা আছে এটা বের করেন তো। এবং রকেটে তুমি বেগ জানো, টি জানো, তো তোমার গ্যালিলিও রূপান্তর অনুসারে এটা হওয়ার কথা। আমরা একদম বাচ্চাদের মতো কনসেপ্ট ইউজ করে এটা হওয়ার কথা। কিন্তু আমরা জানি স্থান তো আপেক্ষিক, তাহলে এখানে একটা রূপান্তরের প্রয়োজন। এই রূপান্তরটার ক্ষেত্রে আমরা যেটা করি, আমরা হচ্ছে ওই যে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, এক্স প্রাইম প্লাস বিটি। এটাই।
এটাকে বলা হচ্ছে লরেন্জের রূপান্তর। তুমি যদি হচ্ছে একটু বইয়ের দিকে যাও তাহলে দেখবে যে লরেন্জের রূপান্তর আছে, গ্যালিলিও রূপান্তর আছে। গ্যালিলিও যেগুলো করছে সেটা হচ্ছে এই জিনিসটা, গ্যালিলিও একদম শর্টকাটে জিনিসটা বলে দিচ্ছে। মানে গ্যালিলিও রূপান্তর আর শর্টকাটে ওই বেটা বলে নাই, এটা ভালো ছিল। গ্যালিলিও অনেক মানে পাওয়ার মানে কি বলবো, অনেক ট্যালেন্টেড বিজ্ঞানী আসলে। ওনার কাজগুলো দেখলে আসলে অবাক লাগে যে ইনি এত চমৎকার চমৎকার কাজ করে গেছেন, বিশেষত গোলকের যে হচ্ছে আয়তন বের করে দিয়ে গেছেন। প্রুফের স্টাইলটাই ছিল অমাইক। আচ্ছা, তো যাই হোক না কেন, তো গ্যালিলিও রূপান্তর অনুসারে হচ্ছে এই জিনিসটা আমরা যেটা আইডিয়া করছিলাম যে এটা হওয়ার কথা, মানে গ্যালিলিওর যতটুকু আইডিয়া ছিল আর কি, ততটুকু বেস করে। বাট আইনস্টাইন এসে যেটা দেখালো কাল বা স্থান এটা তো আপেক্ষিক। তো একটা জায়গার কাছে মনে হইতেছে যে 2 মিটার দূরত্বে আমি যদি এখন মাপতে যাই, আমার আসলে ওই বাস্তব ছোট বাচ্চাদের মতো অঙ্ক করলে হবে না, আমাকে আলোর বেগের সাপেক্ষে চিন্তা করতে হবে, যখন বেগটা অনেক বেশি। তখন লরেঞ্জের রূপান্তর আসে। খুবই 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 মজার ব্যাপার হচ্ছে লরেঞ্জের রূপান্তরটা আপেক্ষিক থিওরির আসার আগে, আপেক্ষিকতার তত্ত্ব আসার আগে আসছিল। এবং লরেন্স নিজেও জানতো না উনি আসলে কি বের করে রাখছিলেন, উনি একটা রূপান্তর বের করে প্রমাণ করে টরে গেছিলেন। বাট পরে আইনস্টাইন এসে ওনার রূপান্তর নিয়ে কাজ করে দেখে যে লরেন্স রূপান্তর দিয়ে খাটে। আর যদি এখানে তুমি প্রমাণের সালটা দেখো, আমার যতটা মনে পড়ে লরেন্স যেটা আপেক্ষিকতার থিওরি আসারও আগে প্রমাণ করছিল মোস্ট প্রবাবলি। আচ্ছা, এই লরেন্স চুম্বক তত্ত্বের মধ্যে এই সমীকরণগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। না না, এখানে না। লরেন্স রূপান্তরিত আসলে এটা বের করা যায়, আমি যেখানে পড়ছিলাম সেখানে হচ্ছে এত কম সালে না, এটা একটু কম বেশি আছে, উনি আরো আগে প্রমাণ করছিল সম্ভবত। উনি জানতো না যে উনি আসলে কি প্রমাণ করতেছে, মানে উনি আপেক্ষিকতা থিওরির একটা ব্যাপার প্রমাণ করে দিয়ে আসছে। তো লরেন্সের রূপান্তরটার ক্ষেত্রে যেটা বলা বাহুল্য, একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, আমি ব্যাপারটা উদাহরণ দিয়ে একটু বলি, আমাকে একটু সময় দাও, একটু দাঁড় করাই ফেলি। তো এটা পৃথিবী, আর হচ্ছে এই পৃথিবীতে একটা রকেট ছিল যেটা ভি বেগে হচ্ছে টি সময় ধরে সামনের দিকে গেছে। তো রকেট একটা প্রসঙ্গ কাঠামো, এটা আমরা ধরতেছি। এখন রকেটের সামনে ধরো রকেট থেকে ফোন করে বলছে, সাথে সাথেই ফোনটা আসছে, 1 সেকেন্ড ডিলে হয় নাই, কোনো কিছু কম বেশি নাই, ধরে নিচ্ছি। রকেট ফোন করে বলছে যে আমার থেকে 100 মিটার সামনে একটা হচ্ছে অদ্ভুত প্রাণী আছে। এবং রকেটের বেগ জানো সে কত বেগে যাচ্ছে এবং কতক্ষণ আগে সে রওনা করছে, ভিটি। তো পৃথিবী থেকে ওই অদ্ভুত জিনিসটা কত দূরে একটা আছে, তুমি বলবো হচ্ছে এই দূরত্বে আছে। তো সেই দূরত্বটা কত হয় রকেটের কাছে, যদি সেটা এক্স প্রাইম হয়, এটা যদি এক্স প্রাইম হয়, পৃথিবী থেকে এক্স হলে হবে এক্স প্রাইম প্লাস ভিটি, একদম সিম্পল। কিন্তু আমরা তো জানি যে স্থান কাল এই জিনিসগুলো আসলে আপেক্ষিক। এটা আপেক্ষিক কেন, এটা কার্ভেচার দিয়ে বলা যায়, প্রমাণ করা যায়, এবং অনেক চমৎকার ভাবে প্রমাণ করা যায়। বাট কার্ভেচারের ব্যাপারগুলো আসলে তোমাদের মধ্যে নাই, সিলেবাসে ইনক্লুডেড না, জন্য আমি ওগুলো টাচ করতেছি না। তো কথা হইতেছে যে আমরা তো জানি এই জিনিসটা হওয়ার কথা, এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস বিটি। কিন্তু ওই যে স্থান জিনিসটা হচ্ছে আপেক্ষিক, তাহলে আমরা কি করব, আমরা জিনিসটাকে ভাগ করে দিতে হবে। তাহলে আমি জিনিসটা কিভাবে লিখি, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস বিটি। অবশ্যই বুঝতেছো এক্স প্রাইমের মানটা আর হচ্ছে এইটা, এই দুটার মধ্যে যদি কম্পেয়ার করো, ভাগ করে দিতে হয় এইটাকে দিয়ে, রুট ওভার 1 - বি স্কোয়ার বাই সি স্কোয়ার। একই কথা হচ্ছে এর ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে আহ একই জিনিস হচ্ছে তোমার সময়ের ক্ষেত্রে প্রযোজ্য। সময়ের ক্ষেত্রে বললে এরকম হয়, ধরো এই যে প্রথম প্রসঙ্গ কাঠামো আছে, ধরো পৃথিবী, ধরো পৃথিবীতে একটা ধরো বস্তুকে উপর থেকে ফেলে দিছো, উপর থেকে একটা বস্তুকে এখানে ফেলে দিছো। ওকে, ফেলে দিতে গিয়ে ধরো সময় লাগছে 10 সেকেন্ড। পৃথিবীতে একটা বস্তু ফেলে দিতে সময় লাগছে 10 সেকেন্ড। এখন তুমি একই জিনিস তুমি মেজার করতেছো রকেটে বসে, তুমি রকেটে বসে মেজার করতেছো। দেখো, রকেটে তুমি তোমার বয়স মাপতেছো না, তুমি মানুষটা বসে আছো রকেটে, রকেটের থেকে তুমি পৃথিবীর দিকে তাকাইছো। ওকে, এখন রকেটের কাছে কত সময় মনে হবে সেটা তুমি ভাবতে পারো যে ওই রকম ভাবে হয়, বাট এটা গতিশীল প্রসঙ্গ কাঠামো, এর সাথে একটু পার্থক্য আছে। তুমি ওই যে বড় ছোট দিয়ে যে সময়গুলো বের করছিলে, দুটো পার্থক্যটা হালকা করে বলে দিই। পার্থক্যটা হইতেছে যে যখন আমরা ওই রকেটের বয়স বের করতে যাই, ধরো এখানে বাবার বয়স আর মেয়ের বয়স বের করতে যাই, এখানে যখন বাবা ছিল, বাবা কিন্তু নিজের বয়স নিজে মাপতেছিল। আর রকেটের ক্ষেত্রে যেটা হয়েছে, রকেটে এখান থেকে চলে গেছে, এখান থেকে চলে গেছে, দেন রকেটটা ফিরে আসছে। মানে তুমি পৃথিবীতে থেকে পৃথিবীর সময় দিয়ে মাপতেছো, রকেট থেকে রকেটের সময় দিয়ে মাপতেছে, দুইটা আলাদা আলাদা সময়। বোঝো, কিন্তু দুইটা আলাদা আলাদা সময়। পৃথিবী থেকে ধরো 2010 সালে রকেটটা রওনা করছে, আর কোনো কিছু দেখা দেখি নাই, 2020 সালে ফিরে আসছে 10 বছর, তাহলে পৃথিবীর সময় 10 বছর। আর রকেট থেকে মনে হবে আচ্ছা আমি তো এই যে রওনা করলাম 1 বছর পর ফিরে আসলাম, এরকম। তো দেখো দুইটা প্রসঙ্গ কাঠামো দুই রকম সময় থেকে মাপতেছে। এটা হচ্ছে যে মা কি বলে বাবা ছেলের অঙ্কটা। বাট এইখানে যেটা হচ্ছে, তুমি রকেট থেকে তাকায় দেখতেছো যে কি অবস্থা পৃথিবীতে, তাকা থেকে একটা ব্যাপার আছে। ওকে, পৃথিবীতে এখন ধরো 10 সেকেন্ড একটা বোমা ফুটছে, একটা বস্তু উপর থেকে নিচে পড়তে 10 সেকেন্ড সময় লাগছে। তুমিও রকেটে বসে বসে স্টপ ওয়াচ দিয়ে মাপা শুরু করছো, তুমি পৃথিবীর সবকিছু দেখতে পাচ্ছ, আমি ধরে নিতেছি, আমি ধরে নিচ্ছি পৃথিবীর সবকিছু তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ।
এখন তুমি যখন স্টপ ওয়াচ দিয়ে মাপছো, তোমার কাছে মনে হবে কি 10 সেকেন্ডে এই জিনিসটা হইলো? কম সময় মনে হবে না বেশি সময় মনে হবে? এটা আসলে লরেঞ্জের রূপান্তর দিয়ে বের করা যায়। পৃথিবীতে ধরো সময়টা টি হইলো, আর তোমার প্রসঙ্গ কাঠামোর সময়টা যদি টি প্রাইম হয়, যেরকম এখানে এক্স ছিল, এক্স প্রাইম ছিল, তাহলে এখানে একটা রূপান্তরের প্রয়োজন। আমরা মনে করতে পারি যে দুইটা সময় সমান মনে হয়, বাট আসলে সময়টা সমান না। রূপান্তরটা হচ্ছে এরকম, আমি যদি একটু প্রমাণটা দেখে আসি। রূপান্তরটা কোথায় দেওয়া আছে দেখো, এখানে হাইফেন প্রমাণ সহ দেওয়া থাকার কথা। টি ইজ ইকুয়াল টু টি প্রাইম প্লাস ভিএক্স বাই সি স্কোয়ার, এখানে রুট ওভার 1 - c² বাই c²। ভাই প্রমাণটার আগা মাথা মুন্ডু কিচ্ছু বুঝি নাই, একটু বলি। এখানে এক্স হচ্ছে কোথায় ঘটনাটা ঘটছে, এক্স হচ্ছে ঘটনাটা কোথায় ঘটছে, ঘটনাটা কোথায় ঘটছে, ঘটনা কোথায় ঘটছে, মানে প্রথম প্রসঙ্গ কাঠামো থেকে এক্স প্রাইম থাকার কথা এখানে। তো আর হচ্ছে এখানে ফর্মুলাটা এরকম ভি বেগে যাচ্ছে। তো ব্যাপারটা একটু আগে ভয়টা দূর করার জন্য বলি, আমি আজকে অবধি কোনো অঙ্ক দেখি নাই অ্যাডমিশনে আসছে বা হচ্ছে তোমার এইচএসসি তে আসছে এই টাইপ ফর্মুলা দিয়ে, লরেন্জ রূপান্তর দিয়ে। তো লরেঞ্জের রূপান্তরটা জেনে রাখার জন্য জানবো, বাট এটা থেকে কোনো অঙ্ক প্র্যাকটিস করারও দরকার নাই। লরেঞ্জ রূপান্তরের ক্ষেত্রে কোনো অঙ্ক প্র্যাকটিস করার দরকার নাই। আর এখান থেকে কোনো অঙ্ক আসবেও না, এটা মোটামুটি নিশ্চিত ভাবে বলা যায়। এক্সেপ্ট দুই একটা পাগলা টিচার অঙ্ক করলে, অঙ্ক দিলে দিতে পারে, বাট আমি এখন অব্দি কোথাও কোনো অঙ্ক আসা দেখিনি, এবং আমার এক্সপিরিয়েন্স যতটুকু বলে কোনো অঙ্ক আসবেও না। ইভেন আমি নিজে হচ্ছে লরেন্স রূপান্তর নিয়ে অত বেশি ঘাটাঘাটি করিনি, আমি জাস্ট দু একটা অঙ্ক একটা ভাইয়া পড়াইছিল জুয়েল ভাই, ওখানে একটু দেখে আইডিয়া পাইছিলাম যে লরেন্স রূপান্তর কি কাজ করে। ওভারঅল অতটুকু আমার আইডিয়া, আর এর বাইরে তেমন কিছু না। তো যেটা বলছিলাম যে আমার কাছে প্রসঙ্গ কাঠামোতে পৃথিবীতে যদি কোনো একটা বোমা ফাটতে 10 সেকেন্ড সময় নেয়, তাহলে আমি রকেটে বসে বসে সেই বোমা ফাটাটা দেখতেছি, আমি ধরে নিচ্ছি আমি সবটা দেখতেছি। তো আমার কাছে কতটুকু সময় মনে হবে সেটা হচ্ছে টি প্রাইম, এবং আমার রকেট বিবেগের সামনের দিকে যাচ্ছে। সেই সেই রকম একটা চিন্তা ভাবনা থেকে আমরা যদি বের করি, তাহলে আমাদের ফর্মুলাটা দ্বারা এরকম: টি ইজ ইকুয়াল টু ই প্রাইম প্লাস ভি এক্স প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার, এখানে থাকে হচ্ছে তোমার √1 - c² বাই c²। আচ্ছা আমি একটা সামারি দিয়ে দিই, তাহলে হচ্ছে জিনিসটা ক্লিয়ার হবে। সামারির আগে আমি জিনিসটা আরেকটু দেখে আসি, এখানে কয়েকটা জায়গায় একটু ব্যাপার আছে, প্রমাণ প্রমাণ আছে, আমি প্রমাণগুলোতে যাচ্ছি না। এখান থেকে আসলে প্রমাণ করে নিয়ে আসা যায় যে হচ্ছে তোমার ওই ফর্মুলাটা, ছোট বড় ফর্মুলা। টি ইজ ইকুয়াল টু ধরো কত ছিল আমাদের, টি নট √1 - যে বড় মাইনাস ছোট, এই জিনিসটা এখান থেকে প্রমাণ করা যায়, লরেন্স রূপান্তর থেকে আইনস্টাইনের থিওরিটা পরে প্রমাণ করা যায়। তো এইখানে আমি যদি একদম সামারিটা যদি লিখে দিই, একদম শর্ট কথা যদি সামারিটা লিখে দিই তাহলে খুবই ভালো হয়। ধরো, খুব ভালো করে দেখো, আমি পুরো জিনিসটা সামারি বলি। ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবী থেকে এখানে কোথাও একটা বিন্দু অবস্থা আছে, বস্তু আছে। তো এই যে পৃথিবী থেকে এই বস্তুটা, এই বস্তুটার বরাবর আমি হচ্ছে একটা ইয়া নেই, রকেট ধরো রওনা করছে ওই বস্তুটার থেকে। এখন ধরো রকেট যাইতে যাইতে ভি বেগে এই অবধি চলে গেছে। ওকে, রকেট থেকে ওই বস্তুটা যদি মনে হয় যে এক্স প্রাইম দূরত্বে আছে, এটা হচ্ছে ধরো এক্স প্রাইম, এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম প্রসঙ্গ কাঠামো, এক্স, আর এটা হচ্ছে ধরো এক্স ওয়াই জেড প্রসঙ্গ কাঠামো। তাহলে পৃথিবীর কাছে মনে হবে কত দূরত্বে আছে সেটা, এক্স দূরত্বে আছে। ওই বিন্দুটার এখানে নাই, সেটা এখান থেকে রওনা করছে। তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস ভিটি। কিন্তু ঝামেলাটা কোথায়, ঝামেলাটা হচ্ছে যে আমরা প্রসঙ্গ কাঠামোটা চেঞ্জ করে ফেলতেছি। তো একজনের প্রসঙ্গ কাঠামো থেকে একজনের প্রসঙ্গ কাঠামো মাপতে গেলে অবশ্যই গন্ডগোল লাগবে। তো এই গন্ডগোল থেকে লরেন্সের যে রূপান্তরটা আসে, সেই রূপান্তরটা হচ্ছে এরকম। যদি আমি একদম সিম্পলি লিখি, এক্স ইকুয়াল টু এক্স প্রাইম প্লাস বি টি প্রাইম। প্রাইমটা টি প্রাইম কেন, কারণ সময়টা হচ্ছে রকেটের সাপেক্ষে নিচ্ছে, ডিভাইড বাই 1 - b² বাই c²। এটা একটা প্রমাণ, একটা অঙ্ক। এবং একটা বিপরীত আছে, যে হচ্ছে বিপরীত রূপান্তরটা হচ্ছে এরকম। এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘাটানোর দরকার নাই। এক্স মাইনাস বিটি বরাবর 1 - c² বাই c²। তো প্রথমটাকে বলা হয় হচ্ছে শুধু লরেঞ্জের রূপান্তর, আর এটাকে বলা হয় বিপরীত লরেঞ্জের রূপান্তর। এই ফর্মুলা গুলো একটু আমি মনে রাখার টেকনিকটা বলে দিই। তো এটা আহামরি কঠিন কোনো ফর্মুলা না, আর এটা নিয়ে একটা অঙ্ক আসবে না, এটা নিয়ে আমি একটা প্র্যাকটিস প্রবলেমের দরকার নেই, আমি জাস্ট বলে দিচ্ছি যেহেতু বইয়ে আছে। এখানে দেখো সমীকরণে এক পাশে এক্স প্রাইম আছে, যেখানে এক্স প্রাইম আছে সেখানে মাইনাস নাই। মানে মনে করো, আমি মনে করতাম মনে রাখার জন্য মাইনাসটা এই যে প্রাইম হয়ে গেছে, মাইনাসটা আসলে প্রাইম হয়ে গেছে। বাট এখানে যখন আমি কাজ করতেছি, প্রথম প্রসঙ্গ কাঠামোর জিনিসপাতিগুলো নিয়ে কাজ করতেছি, এই প্রসঙ্গ কাঠামোতে হচ্ছে এক্স, এক্স হচ্ছে একটা টার্ম, টি হচ্ছে একটা টার্ম। এই প্রসঙ্গ কাঠামোতে এক্স প্রাইম একটা টার্ম, টি প্রাইম একটা টার্ম। আমি যখন এইখানে কাজ করতেছি, আমি কিন্তু প্রথম প্রসঙ্গ কাঠামোতে আসছি। এটা হচ্ছে আমার প্রথমটা, এটা হচ্ছে আমার দ্বিতীয়টা,
আমি এই পাশে যে টার্ম গুলো নিচ্ছি সেটা দ্বিতীয়টা টার্ম, আর এই পাশে যদি আমি প্রথমটা দ্বিতীয়টা টার্ম নেই তাহলে এখানে যা হবে সব প্রথমটা টার্ম। এটা হচ্ছে ফর্মুলা মনে রাখার একটা টেকনিক। আর টার্মের ক্ষেত্রে মনে রাখতাম যে সবসময় এখানে প্রাইম থাকলে মাইনাস থাকবে না, আর যেখানে মাইনাস সেখানে প্রাইমটা হচ্ছে মাইনাস হয়ে আসে, আমি এভাবে মনে রাখতাম। যেমন দেখো এখানে প্রাইমটা প্রাইম আছে, তো এখানে কোনো মাইনাস নাই, আর এখানে কোনো প্রাইম নাই, তো এই প্রাইমটা আসলে মাইনাস হয়ে গেছে, এটা আমি মনে রাখতাম আর কি। আমার মনে রাখা একটা টেকনিক ছিল এটা। তো এটা গেছে হচ্ছে স্থানের ক্ষেত্রে। আর যদি সময়ের ক্ষেত্রে আসো তাহলে এই ফর্মুলাটাকে লেখা হয় এইভাবে: টি ইজ ইকুয়াল টু, আমি একটু দেখে আসি কারণ আমার নিজেরও মনে থাকে না জিনিসটা, টি প্রাইম প্লাস এরকম, টি ইজ ইকুয়াল টু টি প্রাইম প্লাস সি এক্স বাই সি স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে একদম জেনুইন রূপান্তরটা, বিপরীতটা হচ্ছে এরকম: টি প্রাইম ইকুয়াল টু টি মাইনাস জি এক্স প্রাইম, সরি এখানে একটা প্রাইম থাকতো, জি এক্স ডিভাইড বাই সি স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই হচ্ছে লরেন্টের রূপান্তর গুলা। প্রমাণগুলো আহামরি তেমন কিছুই না, হ্যাঁ আমি ঠিকই ছিলাম, এখানে প্রাইম ছিল। ওকে, তো এই জিনিসগুলো থেকে তোমাদেরকে খুব বেশি একটা কাজ করতে হবে না, বাট ফর্মুলা গুলো জেনে রাখাটা খুবই জরুরি। বিপরীত গুলা মেনলি জেনে রাখাটা ছিল, বিপরীত গুলো একটু মার্ক করে দিই। এই যে হচ্ছে বিপরীত গুলা, এখান থেকে আহামরি অঙ্ক টঙ্ক আসে না, বাট আমি যদি সময় পাই ফিউচারে প্র্যাকটিস দেখাবো। যেহেতু বইয়ে লরেন্টের রূপান্তরটা দিয়ে দিছে, তো এটা পড়া লাগে, পড়ার ক্ষেত্রে আমি just এটা দিয়ে রাখলাম। তোমাকে এখান থেকে যেরকম প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে যে প্রমাণ করো নিচের কোনটা লরেন্টের রূপান্তর, নিচের কোনটা বিপরীত লরেন্টের রূপান্তর, সেখান থেকে এই জিনিসগুলো হালকা পাতলা আসতে পারে। তো তখন একটু হয়তো কাজে আসবে, আপাতত এগুলা থেকে তেমন কোনো কাজ আমাদের নাই। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে বুক রিডিং এর সেই পার্টটাতে যেটা আমরা একদম এক লেকচারেই শেষ করে ফেলছিলাম। লেকচারটা কি ছিল? বড় সংখ্যাকে গুণ করতে হয় কিভাবে, একটা ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হয় কিছু একটা, সে কিছু একটা মান হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু একটা ছোট সংখ্যা। এইটা জিনিসটা আমরা শিখছিলাম। ওকে, আচ্ছা। তো এইখানে এই জিনিসটা করার ক্ষেত্রে আইনস্টাইন এই থিওরিটা দেওয়ার ক্ষেত্রে কিছু ব্যাপার আছে যেটা আমি স্কিপ করে আসছিলাম। এই থিওরিটা যখন আইনস্টাইন দেয়, সে কিছু কথা ধরে নিছিল, এগুলাকে বলা হয় স্বীকার্য। এবং অনেক সময় প্রশ্ন করা হয় নিচের কোনটা প্রথম স্বীকার্য আইনস্টাইন আপেক্ষিকতা থিওরির, কোনটা দ্বিতীয় স্বীকার্য। এই স্বীকার্য গুলো হচ্ছে প্রশ্ন করা হয়, একটু মাথায় রাখবা। প্রথম স্বীকার্য মতে প্রত্যেকটা প্রসঙ্গ কাঠামোতে ফিজিক্সের ল যেগুলো আছে, ধরো তুমি ইকুয়াল টু এমসি স্কোয়ার থেকে শুরু করে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ইউ ইকুয়াল টু কি বলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, সব ধরনের ফর্মুলা এক। ফিজিক্সের ল সব প্রসঙ্গ কাঠামোতে সেম, প্রসঙ্গ কাঠামোতে সেম, এটা আইনস্টাইন ধরে নিয়ে কাজ করছে, কাঠামোতে খাটে। প্রত্যেকটা ফিজিক্সের সূত্রে একটা প্রসঙ্গ কাঠামোতে খাটে, কিন্তু কেউ যদি ক্যাডদানি করে অন্য প্রসঙ্গ কাঠামোর মাপতে যায় তাহলে আর খাটে না। মানে ব্যাপারটা একটু বলি। প্রথম জিনিসটা স্বীকার্যের মানেটা হইতেছে, তো এটা আমার প্রথম প্রসঙ্গ কাঠামো, আর এটা ধরো হচ্ছে দ্বিতীয় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? এখন ধরো প্রথম প্রসঙ্গ কাঠামোর জন্য ধরো সবকিছু হচ্ছে ইউভি দিয়ে। এখানে ধরো ভি ইকুয়াল টু ইউ প্রাইম প্লাস, ইউ প্রাইম না শুধু ইউ ধরি, এটি। তো প্রথম প্রসঙ্গ কাঠামোর জন্য এটা হচ্ছে ফিজিক্সের ল। দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোর জন্য ফিজিক্সের লটা হচ্ছে ভি প্রাইম ইকুয়াল টু ইউ প্রাইম প্লাস এটি, এ প্রাইম টি বা টি প্রাইম, যাই ধরি না কেন। দেখো এখানেও ল এর যে স্ট্রাকচার, এইখানেও যে সূত্রের স্ট্রাকচার সেম, অর্থাৎ ফিজিক্সের ল প্রত্যেকটা প্রসঙ্গ কাঠামোতে খাটে। কিন্তু কি যদি ক্যাডদানি করে ভি এর সাথে হচ্ছে ভি প্রাইমের একটা সম্পর্ক বের করতে যায়, মানে একটা প্রসঙ্গ কাঠামো থেকে সে ক্যাডদানি করে আরেকটা প্রসঙ্গ কাঠামো মাপতে যায়, তাহলে তার একটা রূপান্তর টুপান্তর কিছু একটা দরকার। এরকম কিছু একটা রূপান্তর দরকার, যদি এখানে ভি প্রাইম দিয়ে কোনো ফর্মুলা নাই, বাট এরকম কিছু একটা রূপান্তর দরকার। অর্থাৎ তুমি যদি তোমার প্রসঙ্গ কাঠামোতে থেকে তোমার প্রসঙ্গ কাঠামোর কিছু পরিমাপ করো, ফিজিক্সের ল খাটবে। যে কেউ তার প্রসঙ্গ কাঠামো থেকে কিছু পরিমাপ করলে ফিজিক্সের ল খাটবে, কিন্তু ক্যাডদানি করে মাপতে গেলে রূপান্তর দরকার হবে। এটা হচ্ছে প্রথম স্বীকার্য। খেয়াল করো, পদার্থবিজ্ঞান সূত্রগুলো সকল অভ্যন্তরীণ, এই যে অভ্যন্তরীণ কথাটা হচ্ছে তুমি যেখানে আছো সেখানকারই মাত্রা কাঠামো তো অভিন্ন থাকে, মানে খাটবে, কাঠামোগুলো পরস্পর সাপেক্ষে সমগ্র গতিশীল থাকতে হবে। আচ্ছা, কাঠামোগুলোকে পরস্পর সাপেক্ষে গতিশীল থাকতে হবে, এটা বাদ দাও আপাতত। আর দ্বিতীয় কথা হইতেছে শূন্যস্থানে আলোর বেগটা সেম, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ কাঠামো, মানে স্বীকার্য। সব জায়গায় আলোর বেগটা সি। ওকে, অভিন্ন প্রকাশিত হয় সমবেগে গতিশীল না থাকলে যেটা হয় সেটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো, এটা বাদ। তো তারপরে হচ্ছে আইনস্টাইনের এই যে কাহিনীগুলো আসে, লরেঞ্জের রূপান্তর, এই রূপান্তর সেই রূপান্তর, এই রূপান্তর গুলা আমি অঙ্ক টঙ্ক এসব দেখাবো না, যদি সময় পাই তাহলে হচ্ছে হয়তো দেখাবো, but আহামরি এসব কিছু না। তারপরে যে আইনস্টাইন যে জিনিসটা আসে সেখানে হচ্ছে এই যে দেখো প্রথম জিনিসটা 8.7.1,
আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে সময়ের প্রসারণ, মানে সময়টা যেন বেড়ে যাবে মনে হচ্ছে। মনে আছে কাল দীর্ঘায়ন এটাকে বলা হয়, কাল দীর্ঘায়ন। বড় সময় ছোট সময়, মানে পৃথিবীতে থাকতে তোমার কাছে কি মনে হয় সময়টা কি বেড়ে যায় না? ওই যে বাবা আর মেয়ের কথা চিন্তা করো, মেয়ের বয়স, মেয়ে বুড়ি হয়ে যায়, বাবা তখন 1 বছরের বড়, অর্থাৎ পৃথিবীতে সাপেক্ষে চিন্তা করলে জিনিসটা কি হচ্ছে, সময়টা যেন বেশি হয়ে গেছে পৃথিবীতে, এটাকে বলা হয় কাল দীর্ঘায়ন। লরেঞ্জের ল দিয়ে আসলে প্রমাণ করে ফেলা যায়। বাট আমরা যেটা শিখছিলাম পৃথিবীতে থেকে যদি পরিমাপ করতে চাও তাহলে পৃথিবীর আহ জিনিসটা হচ্ছে ছোট, কি বলে পৃথিবীর সময়টা বড়, তাহলে এটা বড়টার সাথে 1 - b² / c², আর বাবারটা ক্যাডানি করে মাপতে গেছো তাহলে হচ্ছে তোমার এখানে নট থাকবে না, আর যেহেতু বাবা নিজেরটা নিজে মাপে তাহলে সেটা টি নট দেওয়া লাগে। ওকে, এরকম জিনিসপত্র শিখছিলাম। তো এখান থেকে সিদ্ধান্তে আসা যায় যে এই লাইনটা একটু মার্ক করে রাখবা, গতিশীল অবস্থায় প্রসঙ্গ কাঠামো নিশ্চল হইতে ব্লা 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 ব্লা, ধীরে চলে বেশি চলে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তো এটা গেছে সময়ের ক্ষেত্রে, যেহেতু পৃথিবীতে সময়টা বেশি হয়ে যায় তাই আমরা এটাকে বলি কাল দীর্ঘায়ন। ওকে, আর পৃথিবী থেকে যেহেতু দৈর্ঘ্যটা অনেক কম দেখা যায় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। ঠিক আছে, তো পৃথিবীর দৈর্ঘ্যটাকে ধরো এল, ক্যাডানি করে মাপতে গেছে এল নট কে, তাহলে এল নটটা বড় হবে, এল নটের সাথে গুণ হবে 1 - v² / c²। পৃথিবীতে কি মনে হবে, ছোট মনে হবে। এখন কথাটা বলি, এটা তোমার চোখে দেখা ছোট কিছু না। আমি ধরে নিচ্ছি তোমার কাছে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি আছে, তুমি একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ধরো একটা কি বলে ব্যাকটেরিয়া মাপতেছো, একটা ব্যাকটেরিয়া মাপতেছো, এই ব্যাকটেরিয়াকে যদি নিজে জিজ্ঞাসা করে বাবা তোমার দৈর্ঘ্য কত, সে বলবে ধরো 1 মিলিমিটার। তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে মেপে পাইলে 1 মিলিমিটার, সেই ব্যাকটেরিয়াকে তুমি অসীমে পাঠিয়ে দিলা অতিরিক্ত বেগে, তারপরে তুমি ধরো মাপতেছো, তোমার কাছে অলমোস্ট 1 মিলিমিটার হয়তো মনে হবে যদি ওটা স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে। এই ব্যাপারগুলো আর বলি, এটা চোখে দেখা ছোট বড় আমি বলছিলাম ক্লাসে পড়ানোর সময়, এটা জাস্ট মনে রাখার জন্য। বাট আমি ধরে নিতেছি তুমি যখন পৃথিবীতে থেকে পৃথিবীতে থেকে ওই রকেটের দৈর্ঘ্য মাপতে গেছো, পৃথিবীতে থাকলে রকেট যতটুকু বড় দেখতা, রকেট যদি স্থির থাকে মহাকাশে, রকেটকে ঠিক ততটুকুই বড় দেখবা, এটা আমি ধরে নিতেছি। বাট রকেট গতিশীল থাকলে, একটা অতিরিক্ত বেগে গতিশীল থাকলে একটু কম বেশি হবে, রূপান্তরের দরকার হবে। তো এই কথাটা আমি সেদিনকে বারবার বলতেছিলাম যে আমি এটা ভুল পড়াচ্ছি, বাট আমি বলবো না কি ভুল পড়াচ্ছি, তো পরে বলবো। এই জিনিসটাই যে তোমার চোখে দেখার কোনো ভুল না, এটা তোমার পরিমাপ ঠিকই আছে, এটা হচ্ছে বাস্তবিক ভুল, ন্যাচারালি এইভাবে জিনিসটা কাজ করে, ভুল না এক্স্যাক্টলি, এটা চমৎকার ব্যাপার। ওকে, কিন্তু তুমি এখানে দেখবে অনেক রকমের অঙ্ক টঙ্ক আছে, এই যে তোমাদেরকে পড়ানোর ক্ষেত্রে বলছিলাম অর্ধেক হইলে কিন্তু বেগটা ধরতে হয় কত, √3/2c। আর 1/3 হইলে কত হয়, এটা আমি হোমওয়ার্ক দিছিলাম, 1/5 হইলে বের করবা, আর 1/10 হইলে বের করবা, এগুলো খুবই দরকারি ব্যাপার। এবং এই 4টা জিনিস বের করে বইয়ে টাকা রাখবো। যেমন দেখো এই প্রশ্নটাতে 1/3 হলে কত হবে, এখানে এই প্রশ্নটা দিয়ে রাখছে। ওকে, এটার অ্যান্সার আমি বলে রাখি একটু সংক্ষেপে, এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো। শর্টকাট হিসেবে এখানে অ্যান্সার থেকে দেখে দেখে বলতেছি। আহ, অর্ধেক হইলে তো আমরা জানি যে বেগটা হয় হচ্ছে √3/2, যে কোনো কিছু অর্ধেক হইলে। আর 1/3 হইলে বেগটা হয় হচ্ছে তোমার 2√2/3। ওকে, এরকম থাকে আর কি বেগটা। আর 1/10 হইলে আরেকটু চেঞ্জ হয়। তো এইরকম ছোটখাটো ব্যাপার, এখানে কিছু অঙ্ক টঙ্ক আছে, অঙ্কগুলো একটু দেখে নিও, এখানে আমরা অ্যাডমিশন অঙ্কগুলো করে ফেলছি। একদিন হলে 2 দিনে এই যে জিনিসটা আমরা দেখাইছি, এই অঙ্কটা √3/2c, 99 কেজি 100 কেজি এসব আহামরি কিছু না। ওকে, 99 100, তো এই ব্যাপারগুলো। তো ভর বৃদ্ধির ক্ষেত্রে আপেক্ষিকতার থিওরি নিয়ে আমরা পড়ছিলাম, এটাও হচ্ছে ভর বৃদ্ধির জন্য একটা আমাদের থিওরি আছে। বড় ছোট ভরের ক্ষেত্রে আমরা দেখছিলাম। তো এখানে ওই ব্যাপারটাই এখানে ইনক্লুড করা আছে, বস্তুর ভর বৃদ্ধি পায় গতিশীল অবস্থায়, নিশ্চল ভরের থেকে বেড়ে যায়। ধরো নিশ্চল ভর m0, তো নিজেরটা নিজে মাপলে m0 মাপবে, আর ক্যাডানি করণেরটা মাপলে m মাপা হবে, মাপাটা বড় হবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তো এই যে ভরটা বৃদ্ধি হইতেছে, বৃদ্ধি হওয়ার ফলে যে একটা গতি বৃদ্ধি মানে শক্তি পার্থক্য হচ্ছে, এই শক্তি পার্থক্যটা আমরা জানি কত, mc² - m0c²। এই জিনিসটাকে আমরা বলতেছিলাম গতিশীল গতিশক্তি, তবে আপেক্ষিক অবস্থার গতিশক্তি। গতিশক্তি ব্র্যাকেটে লিখে রাখো, আপেক্ষিক অবস্থার গতিশক্তি। তো এই ফর্মুলাটা আমাদের কাজে লাগে, m - m0c²। এটা নিয়ে আমরা ধীরে সুস্থে দেখবো, আরো অনেক কিছু বাকি আছে। এখানে ভর শক্তি সম্পর্ক নিয়ে ওইটা প্রমাণ প্রমাণ করা যাইতে পারে, আরো অনেক কিছু আছে এখানে দেখানোর মতো। mc² এর প্রমাণটা আমি দেখাইলাম না, এটা একটা কমন ট্রেন্ড হয়ে গেছে, mc²। আইনস্টাইনের ভর শক্তি। আর এখানে আরেকটা ব্যাপার আছে, শক্তি সমতুল, এটা একটু বলে রাখা উচিত।
এক অ্যাটমিক ম্যাস ইউনিটের শক্তি সমতুল কত? এটা মুখস্থ রাখা উচিত। 1 অ্যাটমিক ম্যাস ইউনিট মানে কি? ইউনিট মানে তো একক। কিসের একক? ম্যাসের একক, মানে কোন একটা ভরের একক। But কোন ধরনের ভর? অ্যাটমিক ভর, একটা অ্যাটমের ভর। একটা অ্যাটম বলতে আমি যদি খুব শুদ্ধ ভাষায় বলি, একটা হাইড্রোজেন পরমাণু। একটা হাইড্রোজেন পরমাণু, ইলেকট্রনের তো ভর নগণ্য, তাহলে হাইড্রোজেন পরমাণুতে কি থাকে? একটাই শুধু প্রোটন থাকে, একটাই শুধু প্রোটন থাকে। তাহলে একটা প্রোটনের ভর কত? 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার কত? -27 কেজি। তাহলে 1 অ্যাটমিক ম্যাস ইউনিট হচ্ছে এত কেজি। এটাকে বলা হয় 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। তাই 1 AAMU যদি মুখস্থ না থাকে, ক্যালকুলেটর ইউজ করতে পারো। ক্যালকুলেটরে দেখবা হচ্ছে কনস্ট্যান্টে এই জিনিসটা সেভ করে রাখা থাকে। 1 অ্যাটমিক ম্যাস ইউনিটটাকে ধরা হয় হচ্ছে ডেফিনেশনের ক্ষেত্রে কার্বন 12 পরমাণুর আইসোটোপ নাকি একটা ছিল, তার কত ভাগের কয় ভাগ জানি ছিল, হচ্ছে তোমার এখানে বোধ হয় 12 লাখ, এখানে 6 লাখে, তার 12 ভাগের 1 ভাগ। এটা একটা ডেফিনেশন ছিল। তো একটা অঙ্ক করতে দেই, সেটা হচ্ছে 1 অ্যাটমিক ম্যাস ইউনিট সমান কত শক্তি? 1 অ্যাটমিক ম্যাস ইউনিট সমান কত শক্তি? কত জুল বা কত মেগা ইলেকট্রোভোল্ট? মেগা ইলেকট্রোভোল্ট। তো একটা একটা করে আসি। 1 অ্যাটমিক ম্যাস ইউনিটের জন্য শক্তির ফর্মুলা কি হবে? হাফ ইকুয়াল টু এমসি স্কোয়ার। এম এর মান কত? একটা প্রোটনের ভর। অ্যাটমিক ম্যাস বলতে এটাই বোঝায়, হাইড্রোজেনের ক্ষেত্রে যেরকম। 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27 ইন্টু সি স্কোয়ার। সি স্কোয়ার করে আসে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16। তাইলে এইটা থেকে ক্যালকুলেশন করলে কত আসে দেখি, আমি যদি এখানে একটু দেখতে পারি। এটার মান কত আসে মনে নেই, তবে যেটা আসুক ধরো হচ্ছে এরকম আসে, এক্স হচ্ছে এটার মান, ধরে নিলাম এত জুল। তো এই যে জুল মানটা আসছে, জুলটাকে আমাকে কনভার্ট করতে হয় যদি মেগা ইলেকট্রোভোল্টে, ফার্স্টে ইলেকট্রোভোল্টে কনভার্ট করি। ইলেকট্রোভোল্টে কনভার্ট করার জন্য যেটা করা হয়, 1.67 দিয়ে ভাগ করা হয়। 1.66 বোধহয়, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19, অর্থাৎ ইলেকট্রনের যেটা চার্জ সেটা দিয়ে ভাগ করা হয়। এক্স কে তুমি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করলে ইলেকট্রোভোল্ট পাবা। এখন এখানে ধরো ইলেকট্রোভোল্ট আসছে ওয়াই পরিমাণে, ওয়াই ইলেকট্রোভোল্ট। আচ্ছা, ইলেকট্রোভোল্ট কনসেপ্টটা অনেকের কাছে গালিগালাজের যোগ্য মনে হচ্ছে, আমি একটু সংক্ষেপে যদি বলি, সত্যি বলতে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইলেকট্রোভোল্টে ধরা হয় হচ্ছে 1 জুল। এত কম জিনিসকে 1 জুল ধরা হয়। আর ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ ওরকমই কিছু একটা আছে। ওকে, তাইলে 1 জুল সমান এত ইলেকট্রোভোল্ট হলে 1 ইলেকট্রোভোল্ট হচ্ছে অনেক বড় একটা জুল। এরকম কি? না এরকম তো না, আমি উল্টা বলছি মনে হচ্ছে, আমি উল্টা বলছি। দাঁড়াও, এটা হচ্ছে এক্স জুলে এতটা ডিভাইড বাই এত। আচ্ছা, 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। এটা হচ্ছে অ্যান্সার, এত ইলেকট্রোভোল্ট। তাহলে আমি যদি জুলকে কনভার্ট করতে চাই ইলেকট্রোভোল্টে, ইলেকট্রোভোল্ট একটা শক্তির একক, এটাও একটা শক্তির একক, জুলও একটা শক্তির একক। তো একটা শক্তির একক থেকে আরেকটা শক্তির এককে যখন আমি কনভার্ট করতেছি, সেটাকে ভাগ করতে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে, যখন আমি ইলেকট্রোভোল্টে যাচ্ছি এটা। তো এখানে আসলে ওটাই করছে। আমি এটাতে মনে রাখতে পারি যেভাবে, যে ইলেকট্রোভোল্ট ছোট একটা একক, এটা একটা ছোট একক, আর জুল একটা বড় একক। জুল হচ্ছে বড় একক, তো বড় ছোট এক মনে রাখলে আমার মনে সুবিধা থাকে। তো এখানে ধরো ওয়াই ইলেকট্রোভোল্ট পাইলা, ইলেকট্রোভোল্টটাকে তুমি যদি মেগাতে নিয়ে যাও, ধরো হচ্ছে মেগা ইলেকট্রোভোল্টে নিতে চাও, মেগাটা অবশ্যই বড়, তাহলে ভাগ করতে হয় হচ্ছে 10 টু দি পাওয়ার কত দিয়ে, -6 দিয়ে। 10 টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করতে হয়। 10 টু দি পাওয়ার -6 দিয়ে ভাগ করবা, তাহলে এখানে যেটা পেয়ে যাবা সেটা হচ্ছে 931-এর মতো। এটা আসে হচ্ছে তোমার 931 সামথিং, অথবা কোনো কোনো বই আসে 933 এরকম মেগা ইলেকট্রোভোল্ট। তো এটা একটা এমসিকিউ প্রশ্ন, যে 1 অ্যাটমিক ম্যাস ইউনিট সমান কত মেগা ইলেকট্রোভোল্ট, এটা একটু মুখস্থ রাখবা। 1 অ্যাটমিক ম্যাস ইউনিট হচ্ছে 931.5, সরি লিখতেছি 13 লিখতেছি, 5 মেগা ইলেকট্রোভোল্ট, অথবা কোনো কোনো জায়গায় 933 মেগা ইলেকট্রোভোল্ট। এই দুইটা একটা মনে রাখলেই চলে, সমস্যা হয় না। তো এখানে কিছু নিশ্চল শক্তি টক্তি আছে। এখানে দেখো একটা বলছি ইলেকট্রোভোল্টে বের করতে। ইলেকট্রোভোল্টে বের করার জন্য একটা কথাই মাথায় রাখবা, ইলেকট্রোভোল্ট ছোট একটা একক, আর বড় একক হচ্ছে জুল। এদের কনভার্সনের নিয়ম হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট। অনেকদিন পর পড়তেছি তো আমি নিজে একটু কনফিউজ হয়ে গেছিলাম, একটু পরে মনে পড়লো যাচ্ছে ইলেকট্রোভোল্ট তো ছোট, জুল হচ্ছে বড়। তো এখানে কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, প্র্যাকটিস প্রবলেম গুলো দেখতে পারো। এখানে ইলেকট্রোভোল্ট আর মেগা ইলেকট্রোভোল্টে প্রকাশ করতে বলছে, নিজেরা করতে পারবা, আহামরি কঠিন কিছু না, এই অঙ্কগুলো একটু নিজেরা দেখলেই হবে। ওকে,
তারপরে দেখো মৌলিক বল নিয়ে কিছু কথাবার্তা আছে, চারটা মৌলিক বল আছে, চারটা মৌলিক বলের মধ্যে তিনটা মৌলিক বলের সমন্বয় করা হয়েছে, চারটা চেষ্টা করা হচ্ছে। তো এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে যেটা আসলে খুবই দরকার হইতে পারে তোমাদের জন্য। আমি হালকা যদি পারি একটু টাচ করে দিই। মৌলিক বল চারটা। প্রথমটা মহাকর্ষ বল। ভরের কারণে যেটা হয়, এখানে এক প্রকার কণা থাকে, সেটা হচ্ছে গ্রাভিটন। এটা ধারণা করা হয় যে হচ্ছে এরকম কণার জন্য এই বলটা কাজ করে, ক্রিয়াশীল হয়। বাট বাস্তবে গ্রাভিটনের কোনো এক্সিস্টেন্স পাওয়া যায় না। একটা মৌলিক বলের নাম হচ্ছে তড়িৎ চুম্বক বল। ওকে, যেটা ম্যাগনেটিক আর কি, ইলেকট্রিক আর ম্যাগনেটিক। এটা কিসের জন্য কার্যকর হয় সেটা এখানে কি বলছে, ফোটন নামক ভরহীন কণার জন্য। ফোটনের জন্য এটা কার্যকর হয়। এই দুইটা জিনিস মাথায় রাখবা, কোন বল কার জন্য কার্যকর হচ্ছে, এটা একটু মাথায় রাখলে এমসিকিউ গুলো অ্যান্সার করা সহজ হয়। ইভেন আমার সময় কোথায় যেন একটা এমসিকিউ আসছে, আমি এরকম ভুল করে আসছিলাম কোন একটা অ্যাডমিশন টেস্টে। বিসিএস বা কয়টা পরীক্ষা। সবল নিউক্লিয় বলের কথা আছে। এটা হচ্ছে যে মানে নিউক্লিয়াসের ভেতরে যে বলগুলো থাকে, মানে সহজ কথায় বললে সবল নিউক্লিয় বলটা আসলে কি, যে আমরা যখন একটা ইলেকট্রন নিয়ে কথা বলি বা একটা প্রোটন নিয়ে কথা বলি, তখন আমরা ধরে নেই যে কেন্দ্রে অনেকগুলো প্লাস চার্জ আছে, আর ইলেকট্রন গুলো কি করে চাইলে বাইরের দিকে ঘুরপাক খাইতে থাকে নেগেটিভ চার্জ গুলো। তো কথা হচ্ছে যে প্লাস চার্জ তো প্লাস চার্জকে বিকর্ষণ করে, তাহলে এই যে কেন্দ্রে কেন্দ্রে প্লাস চার্জ গুলো শক্তভাবে আছে কিভাবে? তো একটা নিশ্চয়ই শক্তিশালী বল আছে যেটা ওকে আটকায় রাখে, সেটাকে আমরা বলি সবল নিউক্লিয় বল। আর এখান থেকে যদি কোনো শক্তি বের হয়ে যায়, যেটাকে আমরা রেডিয়েশন আকারে দেখি, যেমন আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এগুলোকে বলা হয় দুর্বল নিউক্লিয় বল। নিউক্লিয় বল এই জিনিসটা এখানে আছে। তো এটা দেখো সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে এখানে মনে রাখবে মেসন নামে কণার জন্য কাজ করে। তিনটা জিনিস, গ্রাভিটন হচ্ছে মহাকর্ষের জন্য, তড়িৎ জন্য হচ্ছে ফোটন, ফোটনের কথাটা মাথায় রাখবা, তড়িৎ আর চুম্বকীয় বলের জন্য। আর মেসনটা হচ্ছে কিসের জন্য, মেসনটা হচ্ছে সবল নিউক্লিয় বলের জন্য, মেসনটা। আর দুর্বল নিউক্লিয় বলের জন্য যেটা, সেটা কি এখানে দেয়া আছে, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি বের হয়। উম, হুম, হুম, হুম। এটা সম্ভবত দেয়া নেই, এটা সম্ভবত আলফা বিটা গামা এগুলাই থাকে, এই যে আলফা বিটা গামা, তিন ধরনের রশ্মি এখান থেকে বের হয়। ওকে, এই ব্যাপারগুলাই হালকা পাতলা আমাদের পড়া লাগবে। এটা একটু পড়ে এগুলো আগের মুখস্থ বিদ্যা। আচ্ছা সরি, এই যে হ্যাঁ, বোসন নামের কণা। চার ধরনের কণা আছে। এই বোসনটা কিন্তু সত্যেন্দ্রনাথ বোস। হিগ বোসন পার্টিকেল, হিগস বোসন পার্টিকেল বলে এক ধরনের পার্টিকেল আছে মহাকাশে। এটা চ্যাপ্টার 11 পড়লে হয়তো বুঝবা। তো এই ব্যাপারগুলা হচ্ছে চার ধরনের বল। এটা ডেফিনেশনটা পড়বা, এবং যে জিনিসটা পড়বা সেটা হচ্ছে এই বলগুলা, এই যে বলগুলা আছে সেটা কোন ধরনের কণার জন্য কার্যকর হচ্ছে সেটা। এবং এই পাল্লাগুলো পড়াটা খুবই জরুরি। এই পাল্লাগুলো পড়া খুবই জরুরি। কোন বলটা সবচেয়ে শক্তিশালী, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী। আর কোন বলটা সবচেয়ে দুর্বল, সেটা হচ্ছে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল। এই জিনিসগুলো পড়তে হবে। এদের কার পাল্লা কতটুকু এটা একটু পড়া উচিত। এবং এখানে একটা বিজ্ঞানীদের সম্মানার্থে এই জিনিসটা মনে রাখবা, এই তিনজন বিজ্ঞানী তিনটা থিওরি, মানে তিনটা বলকে আসলে একত্রিত করার একটা থিওরি দিছিল। বাট চারটা বলকে একত্রিত করার থিওরি, যেটাকে বলা হয় থিওরি অফ এভরিথিং, গ্রান্ড থিওরি সম্ভবত, বা এরকম কিছু একটা নাম আছে, যেটা এখন অব্দি পৃথিবীতে কেউ দিতে পারে নাই। তোমরা দিতে চাইলেও দিতে পারো, ডোন্ট ওয়ারি। তো মহাকাশে আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে এখানে তারপর অনেক হিজিবিজি হিজিবিজি আলোচনা আছে, এইটা এখন দেখতে পারবা। এই যে কৃষ্ণ বস্তু বা কি বলে তোমার হচ্ছে ব্ল্যাক হোলের আলোচনা তারপরে থেকে আসছে, এই জিনিসটা আমরা টাচ করতেছি না। এটা আমরা হালকা দেখে যাচ্ছি, বুক রিডিং এর জন্য যতটুকু আমাদের দরকার ছিল ততটুকু আমাদের রেডি। আপাতত আমরা ততটুকু নিয়েই জীবন যুদ্ধের সামনের দিকে এগিয়ে যাব। আপাতত আজকে ক্লাসটা এইটুকুই থাকলো, সামনে অনেক রকমের টপিক আসতে যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর থিওরি আসতে যাচ্ছে। আমরা সিলেবাসটা দেখবো, সিলেবাস দেখার পরে হচ্ছে কাজ করবো। সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই। আর আমার জন্য দোয়া করিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হুম,